গ্রীষ্মের সকালে হালকা তপ্ত রোদে পড়েছে রোমে। আকাশ আর সোনালি রোদ বিলিয়ে দিচ্ছে সারা পৃথিবী জুড়ে। থাই গ্লাস ভেদ করে সেই সোনালি রোদ এসে পড়ছে বিন্দুর চোখ মুখে। ঘুমের মধ্যে হালকা বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে রইল সে। হালকা ভেঙে যাওয়া ঘুমটা আবারও চোখে আনতে চেষ্টা করলো সে। কয়েক মিনিট মাথায় সে চেষ্টাতেও সফল হলো বিন্দু। আহ, কি ঘুম! সকালে এই ঘুমটাই তার সবচেয়ে আরামের। অলসতার আরেক নাম সকালের ঘুম, আর এই অলসতাকেই সবাই ভালোবাসে। এই জন্যই তো সকালের ঘুমটা সবার প্রিয়। বিন্দুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। সেও আরামে ঘুমাচ্ছে, তবে তার এই আরামের ঘুমটা যে বৃত্ত এর সহ্য হবে না সে জানতো না। বিন্দু বলে জোরে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল বৃত্ত। তার এমন আচমকা চিৎকার দরফড়িয়ে ঘুম থেকে জেগে উঠল বিন্দু। পাশে তাকিয়ে সে দেখল বৃত্ত বসে বসে হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে নিজের ভেতর। বৃত্তকে দেখে বিন্দু বুঝতে বাকি রইল না যে বৃত্ত আবারও কোনো খারাপ স্বপ্ন দেখেছে। বিন্দুর প্রেগনেন্সির এর 7 মাসের যে বৃত্ত ঠিক কতবার এমন দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে তার ইয়ত্তা নেই। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠায় বিন্দুর বুকের মধ্যে যে দুপদুপানির আওয়াজটা শুরু হয়েছিল তা কয়েক সেকেন্ডের মাঝেই স্বাভাবিক হয়ে এলো। লম্বা একটা শ্বাস টেনে নিল সে। ফুলে ওঠা পেট নিয়ে বেশ সামলে শোয়া থেকে এবার বসে পড়ল সে। চোখজোড়া বৃত্ত এর দিকে নিবদ্ধ করতেই সে দেখল বৃত্ত এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। বিন্দু কিছুক্ষণ বৃত্ত এর দিকে তাকিয়ে রইল। এবার চুপচাপ নিজের একটা হাত সে বৃত্ত এর কাঁধে রাখলো। অমনি বৃত্ত তার দিকে ফিরে তাকালো। মুখমণ্ডলের অবস্থা করুণ তার। শুষ্ক চোখজোড়া বিরতিহীনভাবে অল্প বিস্তার কেঁপে চলছে। চোখজোড়া হালকা লাল বর্ণ ধারণ করেছে, হয়তো দুঃস্বপ্নের জন্য। পুরো চেহারায় ফোঁটা ফোঁটা ঘাম বিরাজ করছে। বৃত্ত এর চেহারা দেখে ভারী মায়া হলো বিন্দুর। নরম গলায় সে বৃত্তকে জিজ্ঞেস করলো, আবারও অমন স্বপ্ন দেখেছিলে? করুণ চাহনিতে বিন্দুর দিকে তাকিয়ে সে জবাব দিল, কয়েক সেকেন্ড থেমে সে আবারও বলল, কতবার যে এ ফালতু স্বপ্ন দেখব, লিমিটলেস হয়ে গিয়েছিল। বিরক্ত আমি, বারবার একই স্বপ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেখি। তুমি আর বাবুই সোনা উঁচু থেকে পড়ে যাচ্ছ। তোমার কথা মতো প্রতি রাতে দোয়া দুরুজ পড়ে ঘুমাই, তারপরও এই স্বপ্ন থেকে নিস্তার পেলাম না। কবে পাবো এই স্বপ্ন থেকে নিস্তার? এই বলে সে বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরল। শেষ কথাগুলো সে চাপা এক আতঙ্ক আর কষ্ট দিল তা বিন্দু টের পেল। ছোট একটা শ্বাস ফেলে বৃত্ত এর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্রেগনেন্ট আমি। হাসি খুশি, কষ্ট, মুড সুইং এসব আমার বেশি থাকা উচিত, অথচ উল্টো হচ্ছে এখানে। আমার চেয়ে তোমার এসব বেশি কেন বলো তো? কেন কি কোনো কিছু নিয়ে খুবই টেনশনে আছো বুঝি? কাজের প্রেশার বেশি? বিন্দুর প্রশ্নগুলো জবাব না দিয়ে বৃত্ত নিজ থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল। মায়া ভরা করুণ চাহনিতে সে বিন্দুর দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর বিন্দুর গালে হাত রেখে বলল, তোমার আর বাবুই সোনার চিন্তায় আমি শেষ প্রায়। সারাদিন তোমার আর বাবুই সোনার চিন্তা করি। যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ আমার মাথায় তোমাদের চিন্তায় ঘুরপাক খায়। প্রেগনেন্সির টাইমে কত অঘটন হয়, এইসব ভাবলে আমার আত্মা কেঁপে ওঠে। তার মাঝে আবার এই স্বপ্ন। এই বলে সে ডান দিকে মাথা ঘুরিয়ে চোখ বুজে রইল। বুকের মাঝে এক অদ্ভুত কষ্ট এসে হানা দিচ্ছে। কিছু একটা অপ্রাপ্তির আশঙ্কা হচ্ছে। কিছু একটা অসমাপ্তির রেশ আঁকড়ে ধরতে চাইল যেন। কি এক অস্বস্তিকর সে অনুভূতি। হঠাৎ কি মনে সে বিন্দুর দিকে তাকিয়ে বলল, বিন্দু, আমার একটা অনুরোধ রাখবে? বৃত্ত এর প্রশ্নে বুড়োজোড়া কুঁচকে এলো বিন্দুর। কিছুটা সন্দেহ মাখা স্বরে সে জিজ্ঞেস করলো, কি অনুরোধ? বৃত্ত বাচ্চাদের মতো মায়া ভরা চেহারায় বলল, আমার বুকে কিছুক্ষণের জন্য শুইবে? এই মুহূর্তে বৃত্তের এমন আবদার কিছুটা অবাক হলো বিন্দু। চোখজোড়া বৃত্তের পাশ কাটিয়ে দেয়াল ঘড়ির দিকে চলে গেল। 7টা বাজে। আর 1.5 ঘন্টার মধ্যেই বৃত্তকে যে অফিসের জন্য ছুটতে হবে তা বৃত্তর জানা নেই। এখন শুয়ে পড়লে তো আর উঠতেই মন চাইবে না। ঘড়ি কাঁটা থেকে দৃষ্টি ফিরিয়ে বিন্দু এবার ব্যস্তময় কণ্ঠে বলল, 7টা বেজে গেছে অলরেডি। আর 1.5 ঘন্টার মধ্যে অফিসে যেতে হবে, তা কি মনে আছে জানাবেন?
বৃত্ত অবাধ্য বাচ্চাদের মতো বলল, হুম, মনে আছে, তবে এখন অফিসের কথা মোটেও চিন্তা করতে চাইছি না। আমি এখন আমার বাবুই সোনা আর জানকে নিজের কাছে রাখতে চাই। আমার অনুরোধ না মানলে ভালো হবে না, বলে দিলাম। এই বলে বৃত্ত শক্ত দৃষ্টিতে তাকালো বিন্দুর দিকে। বিন্দু এবার বেঞ্চি কেটে বলল, আচ্ছা জনাব। বৃত্তের বুকের ওপর স্থির হয়ে শুয়ে আছে বিন্দু। বৃত্ত তার মাথার চুল আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, আর সে বৃত্তর কম্পিত হৃদস্পন্দন শুনে যাচ্ছে। মনে দিয়ে এই হৃদস্পন্দন শুনলে মনে হয় যেন তারই নাম নিচ্ছে বারবার। কি সুখময় এক অনুভূতি, ভালোবাসার মানুষের হৃদয় স্পন্দনে নিজের নাম শুনতে পাওয়া। বেশ কিছুক্ষণ পর বিন্দু বলে উঠল, আচ্ছা, কখনো যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি কি আবার বিয়ে করবে? এই বলে সে চোখ মুখ খিচে বন্ধ করে রইল, কারণ সে জানে এখন বৃত্ত কয়েকটা ঝাঁঝালো বকা শুনবে, এই সেই নানান উপদেশ শুনবে। এসব জানা সত্ত্বেও সে মুহূর্তে তার প্রচণ্ড ইচ্ছে হলো বৃত্তকে একটু বাজিয়ে দেখতে। অনেকক্ষণ যাওয়ার পর বিন্দু যখন বৃত্তের কোনো বকাঝকা শুনল না, তখন সে বেশ অবাকই হলো। চোখ জোড়া খুলে সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? ঘুমিয়ে পড়েছো নাকি? ধীর কণ্ঠে বৃত্ত জবাব দিল, জেগে আছি তো। তাহলে আমার প্রশ্নের জবাব দিলে না কেন? এতক্ষণ যাবৎ মনে মনে তোমাকেই সেই বকাঝকা করলাম। সাহস কত তোমার? তুমি এমন প্রশ্ন করতে পারো আমাকে? জানো সবটা, তারপরও কেন এমন প্রশ্ন করো? বৃত্তের কথাগুলো যে রাগের অনুভূতি ছিল তা বিন্দুর বুঝতে বাকি রইল না। কোনো প্রকার জবাব না দিয়ে সে চুপচাপ শুয়ে রইল। বৃত্ত এবার বলল, এ বুকটা শুধু তোমার আর আমার বাবুই সোনার। যখন এই দুনিয়া আসবে তখন তোমার সাথে এর জায়গা ভাগাভাগি করে নিব। একটা কথা বলছি, তোমার কিচ্ছু হবে না, আর আমি দ্বিতীয় বিয়েও করব না। দরকার পড়ে তো সেদিন আমি হার্ট অ্যাটাক করে মারা যাব, তাও তোমাকে ছাড়া থাকবো না। বিন্দু এবার ফিক করে হেসে বলল, বারে, আপনি নিজেই নিজের হার্টের অ্যাটাক করবেন? এমনটা হয় না জনাব, হার্ট অ্যাটাক আপনা আপনি হয়। তো আমার ক্ষেত্রেও আপনা আপনি হবে। তোমার কষ্টে কি আমি ঠিক থাকতে পারবো বলো? এই বলে বৃত্ত কী সব ভেবে বলল, আচ্ছা এসব বাদ দাও, ওসব কথা তো বলতে নেই, ভালো লাগে না। আগে বলো, আমি যখন অফিসে থাকি তখন আমার বাবুই সোনা তোমাকে জ্বালায় না তো? জ্বালায় তো, খুব জ্বালায়, একদম তোমার মতো হয়েছে। সারাদিন শুধু দুষ্টুমি করতে দাও, বেশ, এই বাদে আর কিছুই করতে চাইবে না। বিন্দুর কথা শুনে বৃত্ত হাসতে হাসতে বলে, দেখতে হবে না বাবুই সোনা কার? বাবুই সোনা তো আপনারই, তা নয়তো কি। আচ্ছা জানো ভবিষ্যৎ নিয়ে আমার প্ল্যানিং কি? কি? বৃত্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের বাবুই সোনা যখন একটু একটু করে বড় হবে তখন আমরা একটা বাসা কিনব, এর চেয়েও বড়, যাতে আমরা বাবুই সোনার তার ছোট পদধ্বনি দিয়ে পুরো বাসা মাতিয়ে রাখতে পারে। তার পায়ে আমি দুটো নুপুর পরিয়ে দিব, হোক সে মেয়ে বা ছেলে। ছোট ছোট ঋণিজীর্ণ নুপুরের আওয়াজে পুরো বাসা মাতিয়ে রাখবে। দূর থেকে তার উপস্থিতি আমি টের পাবো। কি মজার বিষয় না বলো? বৃত্ত তৃপ্তিময় মৃদু হেসে বলল, বৃত্ত আবার বলল, আমাদের ভালোবাসা তো এখনো পূর্ণতা পায়নি। কি ঠিক বলিনি জান? বিন্দু এবার আগের মতোই বলল, আমাদের ভালোবাসা তখনই পূর্ণতা পাবে যখন আমাদের বাবুই সোনা এই পৃথিবীতে পদার্পণ করবে। আমরা একসাথে তাকে স্বাগতম জানাবো। আমি ওকে আমি ওকে কোলে করব, আর তুমি কোল থেকে ওকে আদর করবে। আমাদের ভালোবাসা তো তখনই পূর্ণতা পাবে যখন শেষ বয়সেও আমরা একসাথে থাকব। বুড়ো হয়ে যাব, তবুও এই হাত ছাড়ব না। একই সাথে মরব আর বুড়ো হয়ে গেলে। এই বলে বৃত্ত কিছুক্ষণ চুপ থেকে কি একটা ভেবে বলল, আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় বুড়ো বয়সে আমরা একই সাথে মারা যাব। আর এমনটা হবেই বা না কেন? আল্লাহ জানেন আমরা একে অপরকে কতটা ভালোবাসি। তিনি আমাদের বেশিক্ষণ একে অপরের থেকে দূরে রাখবে না। বেশ কিছুক্ষণ ধরে বৃত্তের কথাগুলো শুনতে শুনতে বিন্দু ভেবেছিল একটা প্রশ্ন করবে। সে প্রশ্নটা হলো, বারবার সে বুড়ো বয়স কেন বলছে? প্রশ্নটা মনে না রেখেই করে বসলো সে। আচ্ছা, তুমি বারবার বুড়ো বয়সে কেন বলছো? মানুষকে শুধু বুড়ো বয়স হলেই মারা যায় নাকি? বৃত্ত এবার মুচকি হাসলো। বিন্দুর মাথায় হালকা
গাঁটটি মেরে বলল, আরে পাগলি, বুড়ো বয়স বলছি কারণ বুড়ো হলেই আমরা ভালোবাসা সমাপ্ত হবে তো। এখন তো আমাদের ভালোবাসা অসমাপ্ত, কারণ এখনো আমাদের ভালোবাসার এক অংশ বাবুই সোনাকে পৃথিবীতে আসতে দেখব, তাকেই বড় হতে দেখব, তাকে নিয়ে নানা রকম চড়াই উতরাই পার করব, নানা ঝড়ঝাপটা শেষে তাকে বড় হতে দেখব, তার সংসার হতে দেখব। এইসব তো ভালোবাসার চলার সাথী। শুধু কি দুজন মানুষের মিলনই ভালোবাসা পূর্ণতা পায়? ভালোবাসা সমাপ্ত হয় না, ভালোবাসা তো ওই সব ইচ্ছা পূর্ণ হওয়ার পর সমাপ্ত হয়, পূর্ণতা পায় শেষ বয়সে। তাহলে যারা বুড়ো হওয়ার আগেই মারা যায় তাদের ভালোবাসা অসমাপ্ত রয়ে যায়, অপূর্ণ রয়ে যায়। তাদের ভালোবাসার নাম হয় অসমাপ্ত ভালোবাসা, অপূর্ণ ভালোবাসা। বিন্দু এবার বৃত্তের বুক থেকে মাথা তুলে ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, এসব জ্ঞানী কথাবার্তা কে বলেছে তোমাকে? বৃত্ত মুচকি হেসে ভাব নিয়ে বলল, বৃত্তদা জ্ঞানী। এই বলে দুজনে একসাথে হেসে উঠল। ব্যস্ত ভঙ্গিতে শার্টের হাতা ঠিক করছে বৃত্ত। রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে মাত্রই রুমে এসে পৌঁছালো বিন্দু। বৃত্তকে দেখে চোখ জোড়া আটকে গেল তার প্রিয়র উপর। বৃত্তের গায়ে সাদা রঙের শার্ট, কালো রঙের প্যান্ট, মাথায় ঘন চুলগুলো ফ্যানের বাতাসে অবাধ্যভাবে নেচে চলেছে। আহ, কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে বিন্দুর প্রেমিক পুরুষকে। চোখ ফেরাতে মন চাইছে না তার। বৃত্তের সম্পূর্ণ গেটআপের সাথে বিরক্তিতে কুঞ্চিত হয়ে আসা সে বুড়ো জোড়া মানিয়েছে বেশ। আর ফর্সা টকটকে মুখে সে খোঁচা খোঁচা দাড়ির কথা নাই বলল বিন্দু। বৃত্তকে সব দিক দিয়েই তার পারফেক্ট মনে হয়, যেমন রূপ তেমন গুণ। ছেলেরা কি এত পারফেক্ট হয়? হয় না, আর হওয়া উচিতও না। এই যে কিছু মেয়েরা যে তাকিয়ে থাকে বেহায়ার মতো। ভার্সিটিতে প্রথম দিন বিন্দু তো তাকিয়েছিল, তবে বেশ কিছুক্ষণ না। অকারণে এক লজ্জায় সে তাকে ঘিরে ধরেছিল। এই জন্যই দ্রুত সে তার নজর জোড়া বৃত্তের উপর থেকে নামিয়ে নিয়েছিল। তবে এখন এমনটা করে না, কারণ সে জানে বৃত্ত শুধু তার, আর কারোর নয়। বিন্দুর এমন অপলক চাহনি দেখে বৃত্ত বাঁকা হেসে বিন্দুর কাছে এসে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এমন করে তাকিও না জান, প্রেমে পড়ে যাবে তো। বিন্দু লাজুকময় এক হাসি দিয়ে বলল, তুমি এমন গেটআপে যেও না গো, আমি প্রেমে পড়ে যাব। বিন্দুর কথা শুনে বিন্দু শব্দ করে হেসে দিল। বৃত্ত বিন্দুর গাল ধরে টেনে বলল, আজকাল দেখি কিছুই মুখে আটকায় না তোমার, ব্যাপার কি? সে লজ্জাবতী রানীটা কোথায় গেল আমার? বিন্দু মুচকি হেসে হুট করে বৃত্তকে জড়িয়ে ধরে বলল, কি জানি, তবে এখন মনের সব কথাই বলে দিতে ইচ্ছা হয়, কারণ কোনো কিছুরই ভরসা নেই, কখন কি হয়ে যায়। কোনো ইচ্ছা অপূর্ণ রেখে চলে যেতে নেই, তাই এমনটা করি আমি। বিন্দুর কথা শুনে বৃত্ত খানিকক্ষণ চুপ করে রইল। বিন্দুর প্রতিটা হৃদস্পন্দন তার নিজের হৃদস্পন্দন দিয়ে অনুভব করার চেষ্টা করলো। কি মধুর সে অনুভূতি, বারবার অনুভূত করতে ইচ্ছে হয় এমন মধুর অনুভূতিটা। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সে নিজে থেকে বিন্দুকে ছাড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এখন ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, এখন আমি আমাদের বাবুই সোনার হৃদস্পন্দনটা শুনব। নিষ্পাপ সে হৃদস্পন্দন। বৃত্তের কথায় বিন্দু মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বৃত্ত এগিয়ে গিয়ে বিছানায় বসে বিন্দুকে নিজের সামনে এনে দাঁড় করালো। বিন্দুর দিকে তাকিয়ে মুচকি হেসে বিন্দুর পেটে কান রাখল সে। বিন্দু মৃদু হেসে তার এক হাত নিজের কোমরে রেখে অপর হাত রাখলো বৃত্তের মাথায়। বৃত্ত কান পেতে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই বিন্দুর পেটে অল্প বিস্তার নড়ে উঠল। সাথে সাথেই দুজন মুচকি হেসে তৃপ্তির এক হাসি দেখা দিল। বৃত্ত হাসতে হাসতে বলল, এই যে আমাদের বাবু সোনা নড়ে উঠেছে, খুব খেলা করেছে তো সে। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, এই যে শোনো বিন্দু, আমাদের বাবু সোনার হৃদস্পন্দন কি নিষ্পাপ, আহা, আমরা তো এখনই কান দিয়ে থাকতে মন চাইছি। বৃত্তের কথা শুনে বিন্দু মুচকি হেসে বৃত্তের মাথায় মসৃণ চুল নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা হয়েছে, আজকের মতো। সময় দেখেছ? বিন্দুর কথা শুনে বৃত্ত সময়ের কথা মনে আসলো। সে দ্রুত বিন্দুর পেট থেকে কান নামিয়ে নিজে জিজ্ঞেস করলো, আজকে আমার বাবু সোনাটা কি খেতে চায়? বাবা দুপুরে অফিস থেকে ফেরার পথে কি নিয়ে আসবে? বৃত্তের কথা শুনে বিন্দুর চোখ মুখ খুশিতে
চকচক করতে লাগলো। উৎফুল্ল হয়ে সে বলল, বাবুই শোনা আজকে আইসক্রিম খাবে। বৃত্ত হাত গড়ি করছিল। বিন্দুর কথা শুনে সে বিন্দুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এটা আমি আনতে পারবো না। অন্য কিছু? বিন্দু বাচ্চাদের মতো অসহায় মুখে বলল, প্লিজ, গরম পড়েছে তো, এখনই আইসক্রিম খাওয়ার উপযুক্ত সময়। অত উপযুক্ত সময় নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে, প্লিজ। নো প্লিজ, অন্য কিছু বলো। কিছুক্ষণ বাবার পর বিন্দু সন্দিহান কণ্ঠে বলল, চকলেট। বৃত্ত এবার মুখ খুলে কিলার একটা স্মাইল দিয়ে বলল, ওকে যান, দুপুরে যথাসময়ে তোমার চকলেট হাজির হয়ে যাবে, কিন্তু আমার একটা আবদার রাখবে। বিন্দু চোখ মুখে হাসি ভাব প্রকাশ করে বলল, আজ তোমার হাতের মজাদার খিচুড়ি রান্না খাবো, পারবে কি? খালা তোমাকে সব রকম সাহায্য করবে, তুমি নিজে যথেষ্ট খেয়াল রেখে চুলোর কাছে যাবে। ওকে? ওকে। বৃত্ত অফিসের ব্যাগ নিতে নিতে বলল, চলো, আমাকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসো, চলো। দরজার বাইরে বৃত্তের হাতের ইশারায় বিদায় দিল বিন্দুকে। বৃত্ত মুচকে হেসে নিজেও হাতের ইশারায় বিদায় দিল। এই দেখে হঠাৎ বিন্দুর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মৃদু এক অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো। তার মন মস্তিষ্ক চাপা এক গুঞ্জন গাইতে লাগলো যে কেউ হারিয়ে যাচ্ছে, কিছু হারিয়ে যাচ্ছে। ওহ, মাথাটা ধরে আসছে তার। নিজেকে সে বোঝালো, এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা করা যাবে না, বাচ্চার স্বাস্থ্যের জন্য খারাপ এসব। এই ভেবে দরজা বন্ধ করে দিয়ে সে রুমে এসে ফ্যানের নিচে বসে পড়ল। চরম অস্বস্তিকর লাগছে বিন্দুর। শ্বাস প্রশ্বাসের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জোরে জোরে শ্বাস নিচ্ছে সে, তবুও যেন তা পর্যাপ্ত নয়। মাথার উপরে ফ্যানটাও তুমুল গতিতে চলছে, কিন্তু এই বাতাস তাকে শান্তি দিতে পারল না। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে। উপরে ফ্যান, পাশে হাত পাখা দুটো দিয়েই নিজের শরীর বাতাস লাগাচ্ছে বিন্দু, কিন্তু ফল পেল না। এক পর্যায়ে গায়ের ওড়না দিয়ে মুখ আর গলায় ঘামিয়ে থাকা ঘামের বিন্দুগুলো মুছে ফেলল সে। কাজের লোক গিয়েছে প্রায় 15-20 মিনিট হতে চলেছে। রান্নাসহ বাসার টুকটাক কাজ সেরে গিয়েছে সে। হঠাৎ কি মনে বিন্দু রান্না করে গেল। রান্না করা সব রকম পদের একটু স্বাদ নিল সে। সব কিছু হালকা গোছগাছ করে রান্নাঘরে জানলা ভেদ করে সামনের দিকে তাকালো। গলির রাস্তার দিকে নজর পড়তেই আটকে উঠল সে। রক্তাক্ত অবস্থায় একটা কুকুর মরে পড়ে আছে। তার চারপাশে 4টা বাচ্চা কুকুর মৃদু চাপা গুঞ্জনে ডেকে চলেছে, আর্তনাদ করে চলেছে। এসব দেখে হঠাৎই বিন্দুর মধ্যে অস্থিরতা কাজ করতে শুরু করে দিল। তখন থেকে তার এমন অবস্থা। বেশ কিছুক্ষণ পর বিন্দুর অবস্থা তুলনামূলক ঠিক হয়ে এলো। স্থির দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ ফোন বেজে উঠল। বেশ চমকে উঠল সে। পাশ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো বৃত্তের নাম। মুচকি হেসে সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে বৃত্ত ব্যস্ত কণ্ঠে ভেসে উঠল, কোন চকলেট খাবে তুমি? বিন্দু তৎক্ষণাৎ জবাব দিল, ক্যাডবেরি ডেইরি মিল্ক। বৃত্ত মুচকি হেসে বলল, জানতাম, তারপরও তোমার মুড সুইং হয়, তাই আবারও জেনে নিলাম। বৃত্তের কথায় বিন্দু কিছু না বলে হেসে দিল। বৃত্ত তখনও ফোন কাটেনি। দোকান থেকে চকলেট কিনে বিল মিটিয়ে বেরিয়ে আসলো সে। তুলনামূলক ফাঁকা আজকে সড়ক, তাই রিক্সা পেতে একটু অপেক্ষা করতে হবে বৃত্তের। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে রিক্সা না পেয়ে বিন্দুকে জিজ্ঞেস করলো, কি করছো? বসে আছি রুমে। খিচুড়ি রান্না শেষ? সে তো কখনই শেষ। কথা বলার মাঝেই বৃত্ত দেখলো রাস্তার উপাস দিয়ে একটা রিক্সা যাচ্ছে। সে গলা উঁচিয়ে রিক্সাওয়ালাকে ডেকে বলল। রিক্সাওয়ালা থেমে পড়লে সে রাস্তা পার হতে উদ্যত হলো। ওপাশে গিয়ে রিক্সায় উঠবে সে, এই জন্য। বিন্দু তখনও ফোন লাইনে আছে। এক পাশে রাস্তা পার হতে হতে সে বিন্দুকে জিজ্ঞেস করলো, খিচুড়ি খেতে কেমন হয়েছে? কি জানি, তুমি বাসায় এসে টেস্ট করে বলো কেমন হয়েছে। আচ্ছা। আমি আর বলতে পারলো না। তুমুল গতিতে দিয়ে আসছে একটা ট্রাক। ধাক্কায় কয়েক গজ দূরে ছিটকে পড়ল বৃত্ত। হাতের ফোনটা, চকলেট সব এদিক ওদিক ছিটকিয়ে পড়ল। সাথে সাথেই কম্পিত অস্ফুট স্বরে বলল, আসছি বিন্দু। এই বলে দুর্বল চোখজোড়া বন্ধ করলো সে। কেমন অস্বস্তিকর ব্যথা করছে তার পুরো শরীর। মাথাটা কেমন যেন করছে তার। মাথায় কি কিছু হলো? পুরো শরীর সে গরম আর ঘন তরলের উপস্থিতি অনুভব করলো। তার আর বুঝতে বাকি রইল না যে তরলটা রক্ত, যা নাক মুখ মাথা দিয়ে গল গল করে বেরিয়ে পড়ছে। অসহনীয় ব্যথা হচ্ছে পুরো শরীরে।
কানে শব্দ বেশি আসছে, অনেক মানুষের চিৎকার চেঁচামেচি। কেউ একজন বলে উঠল, এই অ্যাম্বুলেন্স ডাক কেউ। আর লোকেরা ফোন খুঁজছে, আত্মীয় স্বজনকে জানাবে। সেই মাতাল ট্রাক চালক অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে আগের চেয়েও আরও বেশি গতিতে ট্রাক ছুটিয়ে এসে পালিয়ে গেল। চারপাশে বিষাক্ত নীরবতা। শরীর আর মন আগের চেয়ে আরও বেশি অস্থির হয়ে উঠল বিন্দুর। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে কম্পিত হচ্ছে। বৃত্তের অপূর্ণ কথার রেশ ধরে মাথায় নানা রকম উল্টাপাল্টা চিন্তা আসছে লাগলো বিন্দুর। বৃত্তের ফোন তখনও লাইনে। ওপাশ থেকে বীরের আওয়াজ পেয়ে বিন্দু হ্যালো বলে যাচ্ছে। বার কয়েক এমনটা বলার পর যখন ওপাশ থেকে কোনো রেসপন্স পেল না, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হ্যালো বৃত্ত, এই কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, এই ফোনের মালিকের কে হন আপনি? আশপাশে খুঁজতে খুঁজতে লোকটা ফোন পেয়েছিল। দেরি না করে তখনই ফোনটা উঠিয়ে দেখলো লাইনে কেউ আছে। অপরিচিত এই কণ্ঠস্বর শুনে এক অসীম সংকেত পেল বিন্দু। মন মস্তিষ্ক বারবার খারাপ কিছু ভাবছে। ভাবনাগুলোকে পাশ কাটিয়ে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ওর ওয়াইফ। ওপাশের লোকটা খানিকটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনার স্বামী খুব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি দ্রুত বিশ্ব রোডের কাছে হাসপাতালে চলে আসুন। এই বলে লোকটা ফোনটা কেটে দিল। বিন্দু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মাথা যেন পুরোপুরি তার কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাবনা চিন্তা সব গুলিয়ে আসছে তার, চোখের পলক পড়ছে না, শুধু শরীরটা থরথর করে কাঁপছে। বাতাসের মধ্যে আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া জানালা ধূপ করে হাওয়ার আওয়াজে স্তম্ভিত ফিরে পেল বিন্দু। তার মস্তিষ্ক তথ্য একসাথে নিতে লাগলো। লোকটার বলা কথাগুলো বারবার কানে বাজতে লাগলো। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তার বৃত্ত অ্যাক্সিডেন্ট করেছে, তাকে এখনই যেতে হবে, এখনই। হঠাৎ করেই যেন বিন্দুর পুরো শরীর চলমান হয়ে গেল। গলায় থাকা ওড়না দ্রুত মাথায় নিয়ে বাসার পর্দার দরজা খুলে রেখেই বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করে বলতে লাগলো, কিচ্ছু হবে না তোমার, আমি আর আমাদের বাবুসোনা আছি তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মুখে এসব বললেও মনকে সে কোনো মতেই সামলাতে পারছে না। বারবার খারাপ কিছু হওয়ার ইশারা করতে লাগলো সে। নানা অশুভ চিন্তা তার মাথা ঘোরাফেরা করতে লাগলো। 7 মাসের বাচ্চা পেটে নিয়ে সে কোনো মতে নিচে নেমে রিক্সা খুঁজতে লাগলো। 5 মিনিট হন্যে হয়ে রিক্সা খোঁজার পর যখন রিক্সা না পেল, তখন তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। এতক্ষণে জমে থাকা কান্নাগুলো অঝোর ধারায় ঝরতে লাগলো। মাথার উপরে গ্রীষ্মের সূর্যটা আরো তীব্র তাপ ছড়িয়ে দিচ্ছে পুরো শহর জুড়ে। প্রচণ্ড গরমে বিন্দুর পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেল। পরনের জামা কাপড় গায়ের সাথে লেপ্টে রয়েছে, কিন্তু এদিকে কোনো খেয়াল নেই তার। দুনিয়া এখন ছিন্নভিন্ন হয়ে আছে। চিন্তাশক্তি লোপ পাচ্ছে। তার চোখের প্রতিটা জলের বৃত্ত চিন্তা গড়িয়ে পড়েছে। একটা খালি রিক্সা দেখেই বিন্দু থামতে বলল। বয়স্ক রিক্সাওয়ালা থেমে জিজ্ঞেস করলো, কোথায় যাবা মা? বিন্দু রিক্সাওয়ালার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখের জল ফেলে কাঁপা কাঁপা সরে বলল, বিশ্ব রোড এর কাছে হাসপাতালে। বয়স্ক রিক্সাওয়ালা বিন্দুর বিধ্বস্ত চেহারা আর কণ্ঠস্বর শুনে আন্দাজ করলো বিষয়টা। তিনি দ্রুত বলল, ওঠো মা, জলদি ওঠো। এই বলে বয়স্ক লোকটা বিন্দুর দিকে তাকালো। তার ফুলে ওঠা পেট দেখে বুঝতে পারলো সে মা হতে চলেছে। লোকটা চিন্তিত কণ্ঠে বলল, সাহায্য করব মা? বিন্দু স্তিমিত স্বরে বলল, না চাচা, আমি পারবো। একটু চেষ্টা করেই সে রিক্সায় উঠে পড়ল। বিন্দু রিক্সায় বসে পড়ার সাথে সাথে লোকটা যতটা সম্ভব দ্রুত প্যাডেল চালিয়ে রিক্সা এগিয়ে নিল। রিক্সা বিশ্ব রোডের কাছে আসতেই বিন্দুর চোখজোড়া আটকে গেল রাস্তায়। আশপাশের মানুষের ছোটোখাটো ভিড়। সেখানেই তাজা রক্ত বেশ কিছুটা জায়গা রঙিন হয়ে উঠেছে। সে তাজা রক্তের উপর অনেকগুলো মাছি বসে আছে। আরামসে তারা রক্ত চেটেপুটে সাবার করছে। এসব দেখে গা গুলিয়ে এলো বিন্দুর। তার আর বুঝতে বাকি রইল না এটা কার শরীরের রক্ত। রক্ত দেখেই বৃত্তের কাল্পনিক রক্ত মাখা দেখে বিন্দুর চোখের সামনে ভেসে এলো। সাথে সাথে খিচে চোখজোড়া বন্ধ করে পাশে রিক্সার হুড শক্ত করে চেপে ধরল। চোখ থেকে এখনো নিশ্চুপ জল পড়ে যাচ্ছে। তার শরীরের মধ্যে অস্বস্তি ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে।
পেটে তীক্ষ্ণ এক ব্যথা উঠেছে তার। এসব পেরিয়ে বিন্দু বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যেন সব ঠিক থাকে। হাসপাতালের সামনে এসে রিক্সা দাঁড়ানোর পরই বিন্দু পেট সামলে রিক্সা থেকে নেমে পড়ল। কোনো মতে নিশ্চুপ কান্না থামিয়ে সে বলল, চাচা, আমার কাছে টাকা নেই। বয়স্ক চাচা বিনয়ী হেসে বলল, সমস্যা নাই মা, তুমি যাও, আমি এখানে অপেক্ষা করব ভালো খবর শোনার জন্য, ইনশাল্লাহ সব ভালো হবে। বিন্দু আর কিছু না বলে যত দ্রুত সম্ভব পা চালিয়ে হাসপাতালের ভিতরে চলে এলো। রিসেপশনে দাঁড়িয়ে ভয়ে আটকে এক নার্সকে জিজ্ঞেস করলো, কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টের একজন পেশেন্ট এসেছে। নার্সটা বিন্দুকে এক নজর দেখে নিল। বিধ্বস্ত চেহারা, শুষ্ক চোখজোড়া, মৃদু স্পন্দন গতিতে কাঁপছে। ওনার ফাঁক দিয়ে বেরিয়ে আসা মাথার চুলগুলো উস্কো খুস্কো উল্টোপাল্টা, চোখে পানি টলমল করছে। বিন্দুর এমন পরিণতি দেখে নার্সটা বেশ মায়া হলো। সে নরম সুরে বলল, ওটিতে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে, সোজা গিয়ে বামে যাবেন। ওটি শব্দটা হজম করতে চাইল না বিন্দু, মাথা ঘুরিয়ে এলো তার। কোনো মতো নার্সকে ধরে নিজেকে সামলে নিয়ে কোনো কথা না বলে ওটির দিকে পা বাড়ালো। পা চলছে না তার, শরীরে প্রচণ্ড দুর্বল লাগছে, তবুও সে সর্বোচ্চ শক্তি দিয়ে পা বাড়িয়ে চলেছে। নিজের চিন্তা শক্তিকে কিছুক্ষণের মধ্যে বেঁধে রাখলো সে। নানা রকম উদ্ভট আর বাজে চিন্তা আসছে তার মনে, তবুও সে নিজেকে বোঝালো বৃত্তের কিছু হয়নি, সে ঠিক আছে। এসব বিড়বিড় করতে করতে সে ওটির সামনে চলে এলো। সেদিকে তাকিয়ে দেখলো ওটির দরজা দিয়ে একজন ডাক্তার আর নার্স বেরিয়ে আসছে। তাদের দেখে বিন্দু দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। উদ্বিগ্ন কণ্ঠস্বরে জিজ্ঞেস করলো, ডাক্তার, ভেতরের পেশেন্ট কেমন আছেন? নিজেদের মধ্যে চলা কথার মাঝে হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনতে পেল। ডাক্তার সামনে তাকালো। অগোছালো হতবিহ্বল এক হবু মাকে দেখতে পেয়ে কিছুটা চিন্তিত হলো তিনি। জিজ্ঞেস করলো, আপনি ওনার কে হন? বিন্দু ডাক্তারের কথায় উদ্ভ্রান্তের মতো হেসে বলল, আমি ওর স্ত্রী। ঠিক আছে তো? বিন্দুর প্রশ্নটা ডাক্তারের মনে কষ্টের এক সূক্ষ্ম অনুভূতি দিয়ে গেল। বিন্দুকে অবস্থায় দেখে তার খুব মায়া হলো। নিজেকে সে প্রশ্ন করলো, এই মেয়েটাকে তার জীবনের কঠিন তিতা সত্যটা বলবো? আল্লাহ, এই মাকে এত কষ্ট করে এক খবর শোনানোর জন্য আমাকে এই মাধ্যম হিসাবে পেয়েছিলে। মেয়েটা কি করে সামলাবে নিজেকে? আশপাশে তো কাউকেও দেখছি না, এর সাথে হয়তো একা এসেছে। ডাক্তার জিজ্ঞেস করলো, আপনার সাথে কেউ নেই? বিন্দুর গলা অনেকক্ষণ আগেই শুকিয়ে এসেছে। প্রচুর পানি খেতে ইচ্ছে করছে তার, কিন্তু বৃত্তেকে সহি সালামতে না দেখা পর্যন্ত গলা দিয়ে পানি নামবে না সে জানে। ডাক্তারের কথা শুনে একটা শুকনো ডোক গিলে চোখের আদা শুকিয়ে যাওয়া পানি মুছে বলল, না ডাক্তার, আমি একাই। বলুন না, বৃত্ত কেমন আছে? এই প্রশ্নটা করার পরপরই সে অনুভব করলো অজানা এক আতঙ্ক আর ভয়ে বুকের খাঁচার হৃৎপিণ্ডটা তুমুল জোরেই দৌড়াচ্ছে। খানিকক্ষণ ডাক্তারের দিকে তাকিয়ে শুষ্ক ঠোক জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে এসে আবারও একই প্রশ্ন করল। ডাক্তার একবার নার্সের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কয়েক সেকেন্ডের মাথায় নিচু করে রইল। চোখ জোড়া বন্ধ করে মাথা নিচু করে বিন্দুর দিকে চোখ খুলে তাকিয়ে বলল, আই এম সরি ম্যাম, ইউর হাজব্যান্ড ইজ ডেথ। ডাক্তারের কথাটা শোনার সাথে সাথেই বিন্দুর পুরো দুনিয়া যেন থমকে গেল। চারপাশে শব্দহীন অন্ধকার হয়ে এলো। কান মাথা ঝিঝি করতে লাগলো। হৃদস্পন্দনটা যেন তার নিঃশ্বাসের গতি হারিয়ে ফেলল। একদম নিস্তব্ধ নীরব হয়ে রইল সে। বিন্দুর চোখের পলক নড়ছে না, গলা দিয়ে কোনো ডোক নামছে না, শব্দ বের হচ্ছে না, সামনে শুধু অন্ধকার দেখছে সে। অবিশ্বাস্য, সব অবিশ্বাস্য মনে হচ্ছে তার। হঠাৎ কারোরই হাত ঘুরিয়ে উঠল। কিছু বলার আগেই সে পড়ে যেতে নিল, তবে তার সামনে থাকা নার্সটা ততক্ষণে তাকে ধরে ফেলল। সামনে থাকা চেয়ারটা তাকে সযত্নে বসিয়ে দিল। এতক্ষণ চোখ বন্ধ করেছিল বিন্দু, এখন ধীরে ধীরে চোখ জোড়া খুলে ডাক্তারের দিকে চোখ তুলে তাকে ম্লান হেসে বলল, আপনি মিথ্যা বলছেন, ঠিক না? ডাক্তার জানতো বিন্দু এমন কিছু বলবে। বেশ ট্রমা সহ্য করতে না পারলে এদের কাছে সত্যকেও মিথ্যা মনে হয়। তবে তিনি এখন বিন্দুকে বৃত্তের সাথে দেখা করতে দিতে চাইছেন না। এই অবস্থায় এই খবর শুনেই বিন্দুর এমন অবস্থা হয়ে গিয়েছে,
না জানি বৃত্তর লাশ দেখলে সে কেমন রিয়েক্ট করবে। ডাক্তার কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে থেকে নার্সকে বলল, তুমি ওনাকে এখান থেকে নিয়ে যাও, জেনারেল ওয়ার্ডে নিয়ে একটু খেয়াল রেখো ওনার, আর ওনার আত্মীয় স্বজনের ঠিকানাটা নিয়ে নাও, লাশটা ওনাদের কাছে হস্তান্তর করতে হবে। ডাক্তারের কথা শেষ হওয়া মাত্রই বিন্দু বসা থেকে চেঁচিয়ে উঠে বলল, লাশ? কাকে লাশ বলছেন আপনি? ও আমার হাজবেন্ড, বাবুই সোনার বাবাও। খবরদার লাশ বলবেন না, ওর সাথে আমি দেখা করব। কোথায় লুকিয়ে আছে? নিশ্চয়ই ওটিতে লুকিয়ে আছে। এই বলে সে ওটির দিকে পা বাড়ালো। ডাক্তার তা দেখে দ্রুত গিয়ে বিন্দুর পথ আগলে দাঁড়ালো। আপনি ভিতরে যেতে পারবেন না, আপনি নার্সের সাথে ওয়ার্ডে বসুন। ডাক্তারের কথা বিন্দুর উপর কোনো প্রভাব ফেলল না। সে ডাক্তারের উপর রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে ডাক্তারকে এক ধাক্কা দিয়ে পাশে সরিয়ে ওটিতে ঢুকে পড়ল। বিন্দুর পিছু পিছু ডাক্তার আর নার্সটাও ঢুকলো। ওটিতে ঢোকার সাথে সাথে বিন্দুর পা থমকে গেল। সাদা কাপড় দিয়ে বেডের উপর একজনের শরীর ঢাকা। এ দেখতেই তার বুক দক করে উঠল। চিন্তাশক্তি আবারও গুলিয়ে যেতে লাগলো। চোখজোড়া কেমন যেন বন্ধ হয়ে যেতে লাগলো। কয়েক সেকেন্ড ওভাবে দাঁড়িয়ে থেকে এক পা দুপা করে ওটির বেডের দিকে এগিয়ে গেল সে, কিন্তু বেশি দূর এগোতে পারল না। ডাক্তার তার হাত ধরে তাকে আটকে দিল, কারণ তিনি চাইছে না প্রেগনেন্ট অবস্থায় বিন্দু এমন কিছু দেখুক যা দেখে তার উচিত নয়, যা দেখলে তার বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলবে। ডাক্তার শক্ত কণ্ঠে বলল, আপনি যা দেখেছেন তাতেই হয়েছে, এবার আমার সাথে চলুন, আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না। বিন্দু ডাক্তারের কথায় কোনো তোয়াক্কা করল না। ধীর পায়ে এগিয়ে যেতে যেতে নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে ডাক্তারের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নিল। বিন্দুর এইসব জিদ দেখে ডাক্তার মুখ দিয়ে বিরক্তিসূচক এক আওয়াজ বের করে আবারও বিন্দুকে ওটি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠল। তিনি আবারও বিন্দুর হাত ধরতে গেলেন, কিন্তু পারলেন না। ওটির বাইরে থেকে জোরে আওয়াজে কেউ ওনাকে ডেকে বলছেন, মনির স্যার, ইমার্জেন্সিতে পেশেন্ট এসেছে, অবস্থা ক্রিটিক্যাল, দ্রুত চলুন। এই শুনে ডাক্তার মনির পড়লেন এক বিপাকে। এদিকে বিন্দুকে লাশ সামনে যেতে দেওয়া যাবে না, ওদিকে ইমার্জেন্সি আসা পেশেন্টেরও হেলাফেলা করা যাবে না। কয়েক সেকেন্ড ভেবে তিনি নার্সকে বললেন, তুমি ওনাকে এখান থেকে বের করার চেষ্টা করো, আমি ইমার্জেন্সিতে যেতে হবে। নার্স বলল, ওকে ডাক্তার, আপনি যেতে পারেন। নার্সের কথা শেষ হওয়ার মাত্রই ডাক্তার মনির বেরিয়ে গেলেন ওটি থেকে। যাওয়ার আগে পিছিয়ে ফিরে একবার দেখে গেল বিন্দুকে আর সাদা কাপড়ে ঢাকা বৃত্তর লাশকে। ডাক্তার চলে যেতে নার্স নিজের মতো করে বিন্দুকে এখান থেকে বের করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে বিফল হলো। বিন্দু শেষমেশ বৃত্তের লাশের কাছে পৌঁছে গেল, আর না পেরে নার্স শেষমেশ হাল ছেড়ে দিল। এই ভেবে সে এক সময় বিন্দু তার স্বামীর মৃত্যুর কথা জানবেই, তো এখনই না কেন? বিন্দু সে লাশের কাছে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ধীর হাতে লাশের উপর থেকে সাদা কাপড়টা পুরোপুরি সরিয়ে ফেলল। সাথে সাথেই বিন্দুর পুরো দুনিয়া আবারও থমকে গেল। হৃদস্পন্দন যেন একবার বন্ধ হয়ে গেল। মাথাটা কিছুক্ষণের জন্য পুরো শূন্য হয়ে গেল। আশপাশের সব শব্দহীন হয়ে এলো, শুধু কানে ভেসে এলো তীক্ষ্ণ এক শব্দ, শব্দহীন এক শব্দ। মহাসাগরের মাঝে জনমানব শূন্য এক জায়গায় যেমন অনুভূতি হয়, বিন্দুর অনুভূতিটাও এমন ঠিক সেরকম হলো। সামনে বৃত্ত শুয়ে আছে। অফিসের জন্য পরে যাওয়া সাদা দবদবে শার্টটা পুরো রক্তে জর্জরিত। শার্টের এক অংশ হয়তো খালি নেই, যেখানে রক্ত নেই। হাত মুখ সহ পুরো শরীরে রক্ত ভিজে জবজব করে আছে। নাক মুখে অর্ধশুকনো রক্ত, চোখ দুটি বন্ধ, কিন্তু তারপরও সেদিকে তাকিয়ে বুকটা কেমন যেন করে ওঠে। মাথার কিছু অংশ থেতলে গিয়েছে, সেখান থেকে এখনো আগের কিছু রক্ত চুইচুই করে পড়ছে। এইসব দেখে গা কেমন জিম ধরে গেল। অনেকক্ষণ চুপ থাকার পর বিন্দু এবার রেগে জোরে চিৎকার করে বলে উঠল, এই বৃত্ত, এসব কি? এসব জঘন্য মজা আমার সাথে করছো কেন? ইস, সাদা শার্টটা কি করে ফেলেছ? আজ বাসায় গিয়ে এর মজা করার খ্যাস দিতে হবে তোমাকে। তুমি নিজেই নিজের এই শর্ট ধুয়ে দিবে। এখন লাল রঙের দাগ কি করে ওঠাও আমি দেখে নিব। এই বলে বিন্দু বৃত্তের নাক আর মুখের
অর্ধশুকনো রক্ত নিজের ওড়না দিয়ে মুছে দিতে দিতে রাগী কণ্ঠে বলল, আর এইসব কি লাল রং নাকে মুখে বুড়িয়ে রেখেছ? ছি, বমি আসছে না? এই লাল রং যদি মুখের ভেতরে চলে যায় তখন? আমার মাথায় কি সব লাগিয়ে রেখেছ? আমার কিন্তু খুব রাগ হচ্ছে বিত্ত, আমি কিন্তু কেঁদে দিব। প্লিজ এভাবে শুয়ে থেকো না। আমাদের বাবাও শোনা তোমার উপর রেগে আছে, সে তার বাবাকে এমন অবস্থায় দেখতে পারছে না। প্লিজ মজাটা এখন বন্ধ করো। এই বলে নার্সের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি একটু বলুন না ওকে উঠতে। এ মজা আমার একদমই ভালো লাগে না। আমার উপর হয়তো কোনো কারণে রাগ করেছে, আপনি বললে নিশ্চয়ই উঠে যাবে। প্লিজ রিকোয়েস্ট করুন। বিন্দুর কথার প্রত্যুত্তর নার্সটা কিছু বলল না। ছলছল দাঁড়িয়ে তাকিয়ে রইল সে। তার নিজের বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠছে। তাহলে বিন্দুর অবস্থা কি হচ্ছে? নার্সের কাছে কোনো জবাব না দিয়ে বিন্দু আবারও বৃত্তের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বৃত্ত, আমি আর পারছি না এই মজা নিতে। তোমার পায়ে পড়ি, এই মজাটা এখন বন্ধ করো। পায়ে পড়ি তোমার। এই বলে সে বৃত্তর দু কাঁধ ধরে জাগাতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ ওঠো বৃত্ত, আমাকে সারপ্রাইজ দিয়ে বলো কিচ্ছু হয়নি তোমার। প্লিজ বৃত্ত। এবার বিন্দুর চোখ ভরে অশ্রু ফোয়ারা বইতে লাগলো। গলার কাছে কিছুক্ষণ আগে আটকে থাকা কান্নার দলাগুলো এবার এক এক করে চোখ দিয়ে বইতে লাগলো। প্রকাশ্যে সে রাগ অশ্রুমালা হয়ে বইতে লাগলো। তার এখনো বিশ্বাস হতে চাইছে না বৃত্ত এই পৃথিবীতে আর নেই। সব মোহমায়া ত্যাগ করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিন্দু কান্না করতে করতে বলতে লাগলো, এই বৃত্ত, আর কত রিকোয়েস্ট করব তোমাকে? তুমি এত পাষাণ হৃদয়ের কেন? আমার কান্না দেখেও তোমার পাথরের মতো এই হৃদয় গলে না? আমার উপর কি মায়া হচ্ছে না? আচ্ছা, আমার উপরে মায়া না হলেও আমাদের বাবু সোনার উপর মায়া হচ্ছে না? বলো না বৃত্ত, কতক্ষণ এইভাবে চুপ করে থাকবে? বৃত্ত দোহাই লাগে, উঠে যাও, দোহাই লাগে বৃত্ত, আমি আর সহ্য করতে পারছি না। এসব বলতে বলতে বিন্দুর পেটে তীক্ষ্ণ এক ব্যথা অনুভব করলো। এক হাত দিয়ে পেট চেপে ধরে আহ শব্দ করে উঠল সে। এ দেখে নার্স দ্রুত পায়ে বিন্দুর কাছে এসে বিন্দুকে ধরে ফেলল। ম্যাডাম, আপনি প্লিজ চলুন এখানে, আপনার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। বিন্দু নিজেকে নার্সের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার কিছু হয়নি, আপনি চলে যান এখান থেকে। আমাকে বৃত্তের সাথে মিটমাট করতে হবে। বড্ড দুষ্ট হয়ে গিয়েছে ও, আমার কথা শুনতে চাইছে না। বিন্দুরে উন্মাদের মতো আচরণ দেখে নার্সটা শুধু নিজের চোখের জল ফেলল, আর কিছু করতে পারল না। বিন্দু সেদিকে তোয়াক্কা না করে আবারও বৃত্তের উদ্দেশ্যে বলল, শোনো না বৃত্ত, আমি তোমার পছন্দের খিচুড়ি রান্না করেছি একদম নিজের হাতে। খালা শুধু পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে, তাছাড়া সবটা আমি করেছি।